আচ্ছা থাক, আবার দেখা হবে। আচ্ছা। মোহ রিদানও সালাম দিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মোহনা আরুষও ডক্টর ফেইজের কাছে এসে সালাম দেয়। ডক্টর ফেইজ মোহনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, শরীর ভালো যাচ্ছে তো মা তোমার? জি আঙ্কেল। তোমার মনে হয় 7 মাস চলছে। জি। পরশ, তোমার শাশুড়ি বলছেন তুমি নাকি মোহনাকে বিছানা থেকে নামতে দাও না? বেশ গম্ভীর গলায় বলেন ডক্টর ফেইজ। জি। এটা ঠিক নয়। ওকে প্রতিদিন আধা ঘন্টার জন্য হলেও হাঁটবে। এই সময় একটি প্রয়োজন, বুঝলে ওল্ড আঙ্কেল? বলেই হেসে ওঠেন ডক্টর ফেইজ। ওকে ইয়াং আঙ্কেল। আরুষও হেসে জবাব দেয়, সাব্বাস, বুঝে নিচ্ছ তাহলে যে আমি এখনো ইয়াং? জি। হেসেই বলে ওঠে আরুষ। এভাবে কিছু কথা বলে মোহনা আরুষও বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসে। আনিসা বেগম ধীর পায়ে ডক্টর ফেইজের কাছে এসে দাঁড়িয়ে মাথা নিচু করে আসি বলেই চলে যান, কিন্তু হাতে টান পড়ায় থেমে যান তিনি। অবাক চোখে তিনি একবার হাতের দিকে, একবার ডক্টর ফেইজের মুখের দিকে চাইলেন। ডক্টর ফেইজ আনিসা বেগমের এমন চাহনিতে অপ্রস্তুত হয়ে হাতটি ছেড়ে বলে ওঠেন, সরি। কিছু বলবেন কি? সেদিনের কথাগুলো নিয়ে ভেবে দেখছিলেন? দেখুন, আমি আপনার সাথে পুরোপুরি একমাত্র সমাজ পরিবর্তনশীল, কিন্তু এই পরিবর্তন একদিন আসে নাই। যে সমাজে পরিবর্তন আনায় প্রথম অগ্রসর হয়, তা বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। আমার জীবনের সংগ্রাম কি কম ছিল যে নতুন একটাকে আমন্ত্রণ করব? আমি তো আপনার সাহসী ভেবেছিলাম, কিন্তু আপনি তো ভীতু। চেষ্টা না করে হার মেনে নিচ্ছেন। আনিসা ভীতু নয়, ভীতু এক মা যে নিজের সুখে নিজের সন্তানকে কষ্ট দিতে পারবে না। তার সুখের জন্য উঠানো কদর তার সন্তানের কষ্টের কারণ হবে, তা কি করে মেনে নিবে এক মা? আমি নিজে একাকিত্বটা হতে মুক্তির জন্য বিয়ে করলে এই সমাজ তা ভালো চোখে দেখবে না, নিবে না। সবার কাছে চরিত্রহীনে পরিণত হব, তাতে হয়তো তেমন কিছু যাবে আসবে না, কিন্তু আমার মেয়ে দুটি কি হবে? তাদের শ্বশুর বাড়িতে তাদেরকে কেমন চোখে দেখবে? কোনো নিশ্চয়তা আছে কি যে তাদের বিয়েটা আমার এমন কাজের জন্য ঠিক থাকবে? স্তব্ধ হয়ে গিয়েছেন ডক্টর ফেইজ। এমনটা তো ভেবে দেখেনি সে। আসলে এ এক মায়ের চিন্তা, ভালোবাসা সন্তানের প্রতি, যা ডক্টর ফেইজ চাইলেও অনুভব করতে পারবেন না। ডক্টর ফেইজের এমন নিস্তব্ধতা দেখে এক দীর্ঘশ্বাস ছেড়ে আনিসা বেগম ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলে ওঠেন, আসি। বলেই এগিয়ে যান গাড়ির দিকে। নিজের মাঝে এক অদ্ভুত কষ্ট অনুভব করছেন আনিসা বেগম। এ কষ্টের কারণটি বুঝতে সক্ষম হলেন না তিনি। মোহ, ওঠো। রিদান, আরেকটু ঘুমোতে দেন। কটা বাজে খেয়াল আছে? কোচিং আছে আপনার? প্লিজ, আজ যাবো না। না মোহ, ওঠো। রিদানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে মোহ। রিদানের বুকে নাক ঘষে সে আবারও ঘুমে মনোযোগ দেয়। রিদান মোহের কাজে অবাক। হঠাৎ মোহ ঘুমের মধ্যেই টের পাচ্ছে রিদান তার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। মোহ বেশ বুঝতে পারছে তার ঘুম ভাঙতেই রিদান এমনটি করছে। তাই মোহ কোনো নড়াচড়া না করে চুপচাপ রিদানের স্পর্শ অনুভব করে চলেছে। বেশ অনেকটা সময় চুমু দেওয়ার পরও যখন মোহের দিক দিয়ে কোনো সাড়া শব্দ পায় না, তখন রিদান মোহের ঠোঁট কামড়ে বসিয়ে দেয়। মোহ সাথে সাথে চোখ বড় করে তাকায়, দেখে রিদান তার দিকেই তাকিয়ে আছে। রিদান তখনও ছাড়েনি মোহের ঠোঁট। এ সুযোগ মোহ রিদানের ঠোঁটে কামড় বসিয়ে দেয়। কামড়টা বেশ জোরে হওয়ায় রিদান মোহকে ছেড়ে আহ করে ওঠে। এ দেখে মোহ ঠোঁট চেপে হেসে দেয়। এ দেখে রাগে রিদান আবারও মোহকে ধরতে আসছে। মোহ জলদি উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। মোহের অমন দৌড় দেখে রিদান রাগ ভুলে হেসে দেয়। মা, কি রাঁধছ? পরোটা, গরুর মাংস, ডাল, ভুনা, ডিম। এগুলো কি সকালের জন্য? অবাক হয়ে বলে ওঠে মোহনা। তো এত কিছু কেন? কই এত কিছু? এই প্রথম আরুষ নিজের শ্বশুর বাড়িতে থাকতে এলো, তাকে ঠিকভাবে সেবা যত্ন করতে হবে না? কোনো দরকার নেই ওই হাদারামকে এত সেবা যত্ন করার।
চট খাবি, যা এখান থেকে। কি যে হয়েছে মেয়েদের আজকাল, স্বামীর প্রতি কোনো ভক্তিই নেই। এই যে শুরু শাশুড়ির নাম্বার 2। তোমরা দুই মা মিলে শুধু বকেই চলো আমায়। কাঁদো কাঁদো ভাব করে বলে মোহনা। মোহনার কথা শুনে হাতের কাজ ফেলে আনিসা বেগম নিজের মেয়ের কাছে এসে বসেন। মোহনার গালে হাত দিয়ে তিনি বলে ওঠেন, বেআইন কি খুব বকে তোকে? মায়ের চোখে পানি টলমল করতে দেখে অবাক হয়ে যায় মোহনা। এমন কি বলল সে যে তার মা এতটা আবেগী হয়ে উঠেছে? কাঁদছো কেন? আগে এটা বল, খুব বকে তোকে? না মা। সত্যি? হ্যাঁ, এখন বলো কাঁদছো কেন? এখন বুঝবি না। মেয়ের মা হয়ে যখন আদরে লালন পালন করা সন্তানকে অন্যের হাতে তুলে দিবি, তখন বুঝবি মায়ের মনে কতটুকু কুক ডাক ডাকে, কত অনিশ্চয়তা দিন পার করে সে। তার মেয়েটির সাথে শ্বশুর বাড়ির সবাই কেমন ব্যবহার করে, তার মেয়েটি কষ্ট পাচ্ছে কিনা, এমন হাজার প্রশ্ন ভিতরে জমা হয় মায়েদের। মোহনা অশ্রুসিক্ত নয়নে তার মাকে দেখে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল। মা মেয়ে উভয় একে অপরকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় কাঁদার পর মোহনা তার মা থেকে সরে এসে মায়ের চোখে পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, এত চিন্তা করো কেন? আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো। তারা দুইজনই আদর করে আমায়। জানো, গতকাল শাশুড়ি মা আমার পায়ে তেল মালিশ করে দিয়েছিল। খুব যত্ন নেয় সে আমার। আর আরুস তো আছেই। এখন থেকে কোনো চিন্তা করবে না তুমি, প্রমিস? আনিসা বেগম আলতো হেসে তার মেয়ের কপালে ঠোঁট ছুঁইয়ে দেয়। দিহানের মেজাজটা চরম খারাপ। আজকাল তিশা ও রোশান একজন আরেকজনের সাথে লেগেই থাকে। আর তিশাও প্রয়োজনের অতিরিক্ত দিহানের সাথে কথা বলে না, এমনকি দিহানের দিকে তাকায়ও না। আজকাল তো রোশান খুবই প্রিয় হয়ে গেছে। তাইলে ভার্সিটি নিয়ে যাওয়া আবার বাড়ি পৌঁছে দেওয়ার কাজ আমি কেন করব? আজই বলবো এ কাজ আর আমি করব না। ওই রোশানকেই বলুক। এসব ভাবতে ভাবতে রিকশায় করে তিশার বাড়ির সামনে পৌঁছে যায় দিহান। পৌঁছতে এক বড়সড় ধাক্কা খায় দিহান। রোশান বাইক নিয়ে তিশার বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর তিশা ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কারো অপেক্ষা করছে। রিকশা দিয়ে নেমে তিশার সামনে দাঁড়াতেই তিশা বলে ওঠে, তোমারই অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ তোমাকে, এতদিন এত কষ্ট করে আমার সাথে যাওয়া আসা করেছো এর জন্য। আসলেই ঋণী থাকবো, কিন্তু আর তোমাকে কষ্ট দিতে চাইছি না। আরও কিছু বলতে চাইছিল তিশা, কিন্তু দিহান তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিকশায় চড়ে চলে যায়। দিহানের এমন ব্যবহার রোশান ও তিশা উভয়ের কারোরই কাম্য ছিল না। রাতে একজন আরেকজনের সাথে লেপ্টে ঘুমানো, সকালের খুনসুটি, প্রতিদিন অফিসে যাওয়ার আগে নিয়ম করে মোহের কপালে চুমু এঁকে দেওয়া, বিকেলে একসাথে বারান্দায় বসে এক কাপের এক জায়গায় ঠোঁট ছুঁয়ে কফি পান করা, বিকেল হতে সন্ধ্যা অবধি একটু একটু দুষ্টমির সাথে পড়াশোনা। এই তো এভাবেই কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। এ কয়েকটি মাসে মোহরিদান একে অপরকে আরও কাছের মানুষে রূপান্তরিত হয়েছে। তাদের মাঝে মায়ার বন্ধন আরও দৃঢ় হয়েছে। এসবের মাঝে মোহের ভর্তি পরীক্ষা ফলও প্রকাশ করা হয়ে গিয়েছে। রিদানের সহযোগিতায় ও আল্লাহর ইচ্ছায় মোহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল মোহ। ঠিক তখনই হঠাৎ কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে মোহ আয়নার দিকে তাকায়। দেখে রিদান তার পেছনে দাঁড়িয়ে আয়নার মাধ্যমে চেয়ে আছে তার দিকে। মোহ আঁচড়ানো বন্ধ করে এক দৃষ্টিতে দেখে চলছে রিদানকে। রিদান আয়না দিয়ে মোহের চোখে চোখ রেখে বেশ কিছু সময় তাকিয়ে থাকবার পর মোহের হাত থেকে চিরুনিটা নিয়ে নিজেই যত্নের সাথে চুল আঁচড়ে দিচ্ছে। সে এতটাই ধীরে ধীরে আঁচড়াচ্ছে যে হয়তো আজ রাতটা এভাবেই পার হয়ে যাবে। অবশেষে অনেকটা সময় পার করার পর আঁচড়ানো শেষ হয় রিদানের। তারপর মোহ উঠে দাঁড়িয়ে চুলগুলো খোপা করবার জন্য চুলে হাত দিতেই তাকে থামিয়ে দেয় রিদান। খোলাই ভালো লাগে। এ কথার উত্তরে মোহ আলতো হেসে চুলটি খোলা রেখেই বারান্দার দিকে পা বাড়ায়। কিছুটা এগোতেই রিদান তার হাতটি ধরে বাধা দেয়।
ছাদে যাবে? যাওয়া যায়। চলো তবে। আপনি যান, আমি আসছি। কেন, একসাথেই চলো। প্লিজ। আচ্ছা।